সামনে কথা বলছি একজন ব্যর্থ মানুষ হিসাবে। আমি যখন ইনকাম করেছি, দু হাতে দিতে পেরেছি, লুটাতে পেরেছি, তখন আমি আমার পরিবারের কাছে অনেক প্রিয় একজন মানুষ ছিলাম। এখন দিতে পারি না হয়তো তাদের প্রয়োজন অনুযায়ী, যার কারণে আমি এখন তাদের কাছে গলার কাটা, শত্রু এবং অপছন্দের একজন মানুষ। দীর্ঘ 2 দিন যাবৎ আমি আসলে দেখলাম যে আমার পরিবার কতটা নিচে নামতে পারে, কতটা হীন পরিচয় দিতে পারে, কত হিংস্র ব্যবহার করতে পারে, কত নোংরা শব্দ ইউজ করতে পারে। সাথে আমার মিডিয়া, তারাও আমার একসময় চলার পথের সঙ্গী হিসাবে কাজ করেছে। মিডিয়ার কাছ থেকে সবসময় আমি সহযোগিতা পেয়েছি, ভালোবাসা পেয়েছি, সাপোর্ট পেয়েছি। কিন্তু আমার পরিবারের কয়েকটা মানুষের মিথ্যা কিছু কথাবার্তা, মিথ্যা অভিনয়, মিথ্যা নাটক, মিথ্যা অভিযোগ বলার সাথে সাথে যে মানুষগুলো আমাকে সব থেকে বেশি চেনার কথা, জানার কথা, সাপোর্ট করার কথা, সেই মানুষগুলো ওই মানুষগুলো আমার পরিবারের মানুষগুলোর কথা অনুযায়ী আমাকে ভুলভাবে আমার দর্শকদের কাছে বলেন, বাংলাদেশের মানুষের কাছে খুব বাজেভাবে উপস্থাপন করেছে। তো এর থেকে দুঃখজনক আর কিছুই হতে পারে না। যাদের জন্য কাজ করেছে আজকে তারা কেউই আমার না। এই জন্য হয়তো আল্লাহ বলে, যার যার জীবন হিজ হিজ হুজ হুজ, কিয়ামতের মাথায় কেউ কাউকে চিনবে না। তো একটা মেন পয়েন্টে আসি। আজকে যে অভিযোগগুলো আমার মা আর বোন করছে, খুব স্ট্রংলি আমি প্রতিবাদ করলাম। এর পুরোটাই মিথ্যে, বানোয়াট, এবং তাদের স্বার্থ উদ্ধার হয়নি বলে আজকে সত্য একটা জিনিসকে অসত্য বলে প্রমাণিত করার চেষ্টা করছে। আমি একজন শিল্পী মানুষ, আমি কি ভূমিদস্যু? আজকে যাদেরকে আমি এই 2 হাতে ছোটবেলা থেকে লালন পালন করেছি, যাদেরকে আমি মানুষ করেছি আমার জীবনের অনেকগুলো সময়, সুন্দর একটা সময়, প্রতিটা মানুষের একটা সুন্দর সময় থাকে নিজের জীবন উপভোগ করার সময়, সেই সময়টা আমি তাদের জন্য ব্যয় করেছি, তাদের পিছনে ব্যয় করেছি, তাদেরকে মানুষ করার জন্য। কারণ আমার বাবা মায়ের সন্তান আমার সন্তান না, কিন্তু তার তো আমার দায়িত্ব না। তারপরেও আমি আমার ভাই বোনদেরকে নিজের সন্তান হিসেবে লালন পালন করেছি, দায়িত্ব পালন করেছি। নিজের ভবিষ্যৎ, নিজের ভালো লাগা, মন্দ লাগা, অনেক কিছু বাদ দিয়ে দিয়েছি শুধু আমার ভাই বোনদেরকে মানুষ করার জন্য। কিন্তু এখন এসে দেখলাম মানুষ তো হয়নি, হিংস্র কিছু পশু বলবো না, পশুরা তো আসলে খুব কৃতজ্ঞতা থাকে পশুদের মধ্যে, কিন্তু এদের মধ্যে সেই কৃতজ্ঞতা বোধটুকু নেই। আর উপরের দিকে থুতে ফেললে তো নিচের দিকেই আসে। কাদের নামে অভিযোগ করবো? অভিযোগ তো আসলে করে বাইরের লোকদের নামে। আর আমি যেহেতু আমার ভাই বোনদেরকে, আমার বাবা মাকে অনেক ভালোবাসি, যার কারণে আমার জীবনে আমি অনেক কিছু ফেস করেছি। তাদের দ্বারা নির্যাতিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি, অপমানিত হয়েছি। নিজের এত বছর যে আমি ইন্ডাস্ট্রিতে ইনকাম করেছি, তারা আমার সাথে বেইমানি করেছে। আমার সমস্ত অর্থ আমার কাছ থেকে নিয়ে নিয়েছে। আমার টাকা দিয়ে কেনা সয় সম্পত্তি কোনো কিছুই আমার নামে ছিল না, আমার প্রত্যেকটা ভাই বোনের নামে ছিল। আমার অ্যাকাউন্টগুলো শূন্য ছিল, এবং আমার গাড়ি, শুধু আমার দেহটা ছাড়া আমার কোনো কিছুই আমার ছিল না। সব কিছুই তাদের আন্ডারে ছিল। হ্যাঁ, আমিও তাদের আন্ডারে ছিলাম। তো একটা পর্যায়ে এসে মানুষের জীবনে বেঁচে থাকার জন্য কিছু না কিছু প্রয়োজন হয়। তো বেঁচে থাকার মতো শুধু আমার জানটা ছিল হয়তো। তো একটা পর্যায়ে এসে যখন আমি জানতে পারলাম আমার পরিবারই আমার সাথে বেইমানি করেছে, আমাকে টুকিয়েছে, আমার সবকিছু কেড়ে নিয়েছে, এগুলো জানার পরে আমি চুপ ছিলাম। আমি যাদেরকে কোলে পিঠে মানুষ করেছি এই হাত দিয়ে, আমি তাদের দ্বারা অনেক বেশি নির্যাতিত হয়েছি। তারা আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে, আমার টাকা চুরি করে আমাকে মারা প্ল্যান করেছে, আমাকে খুন করে ফেলার জন্য টাকা দিয়েছে খুনিকে। আমার আপন ভাই এটার সাথে জড়িত, আপন বোন জড়িত। আর একটা সামিন নামে একটা ছেলেকে পালক নিয়েছিলেন। তারপরেও আমি অ্যাকসেপ্ট করেছিলাম যে ঠিক আছে, একটা মানুষ তো, একটা বাচ্চাকে লালন পালনের দায়িত্ব নিয়েছিলাম। তো পরবর্তীতে দেখলাম এটা যখন হাতে পায়ে বড় হয়ে গেছে,
তখন ওই হাত দিয়েই আবার আমাকে আঘাত করেছে। অনেক সময় এগুলো কিন্তু আমার মুখের কথা না, এটা সত্য ঘটনা। এটা থানায় জিডি হয়েছে, মামলা হয়েছে এবং তাদেরকে আটক করা হয়েছিল এই ক্রাইম করার জন্য। পরবর্তীতে আমি তাদেরকে মাফ করে দিয়েছি, কারণ আমার ভাই বোন তো ভুল হতেই পারে। সন্তান হিসেবে মাফ করে দিয়েছিলাম। পরবর্তীতে দেখি যে এগুলো বাড়তেই আছে এবং আমার মা তো আসলে অনেক বড় একটা শব্দ, কিন্তু পৃথিবীতে সব মা না, ভালো মাও আছে, খারাপ মাও আছে। দুর্ভাগ্যবশত আমার মাটা হয়তো আমাকে সেই পরিমাণ ভালোবাসতে পারেনি, কারণ আমি আমার মার কাছে, পরিবারের কাছে সবসময় সোনার ডিম পাড়া একটা হাঁস ছিলাম, মানে দুধ দিয়ে একটা গরু ছিলাম, টাকা ছাপানোর মেশিন ছিলাম। সন্তান হিসেবে কখনো ওই ভালোবাসাটা, ওই কেয়ারিংটা পাইনি। তারপরও কোনো অভিযোগ নেই, আগেও ছিল না, এখনো নেই। আর আমি আমার মনকে বুঝ দিয়ে নিয়েছি, আর পাবো না কখনো তাদের কাছ থেকে সেই ভালোবাসাটা। কারণ একটা মানুষ যখন মেশিনে পরিণত হয় তখন তার মূল্য মেশিন হিসাবেই থাকে, মানুষ হিসাবে থাকে না। যাই হোক, আমার বাবা মা আমাকে অনেক বড় বিশ্বাসঘাতকতা করেছে। আমার সমস্ত টাকা পয়সা আমার বোনের অ্যাকাউন্টে শিফট করেছিল। তো তারপরে আমি কিছু বলিনি। আমার ইন্ডাস্ট্রির কিছু মানুষ আমাকে যারা ভালোবাসে তারা আমাকে সাপোর্ট করেছে। ওই সময় 2007-এর ঘটনা বলছি, মানে একটা টাইম আমি যে জানতে পারলাম কোনো কিছুই আমার ছিল না। পরে আমাদের ফিল্মের কিছু মুরব্বীরা মিলে এটা সেটেল করে দিয়েছিল যে পপির একে শূন্য হাতে মেয়েটাকে রাস্তায় ফেলে দিলাম। বিশেষ করে আলমগীর ভাইয়ের কথা বলবো, কারণ আলমগীর ভাই আমার কাছে হয়তো আপনাদের কাছে হিরো, কিন্তু আমার কাছে একজন বলবো যে আমার সবচেয়ে বড় ওয়েলিশার ছিলেন বাদল খন্দকার। আরও অনেক কাছের মানুষ আছে, তারা এই প্রবলেমগুলো ভিতরে জানতেন এবং ওনারা আমাকে অনেক সাপোর্ট করার চেষ্টা করেছেন। আমার বাবা মাকে ডাক দিয়ে বললো যে ওর কিছু জিনিস ওকে ফেরত দেন, কারণ এটা তো একটা মেয়ে, হ্যাঁ, ওর জীবনে বেঁচে থাকার জন্য কিছু না কিছু ফেরত দেন। তো তখন আমার বাবা মা কি কারণে আমার সাথে বেইমানি করেছিল আমি জানি না, হয়তো এরকম ঘটনা অনেক আছে। আমাকে আলমগীর ভাই একবার বলেছিল যে এটা এই সেম ঘটনাটা শাবানা ম্যাডামের সাথে হয়েছে, কারণ আমি না তখন মেন্টালি খুব আপসেট ছিলাম যে আমার বাপ মা ভাই বোন আমার সাথে এরকম করলো, বিশ্বাসঘাতকতা করলো, আমার সাথেই করলো। তখন আলমগীর ভাই আমাকে বলেছিল না, এই ঘটনা এর আগে অনেক মানুষের সাথেই হয়েছে। তো সেই সান্ত্বনা নিয়ে হয়তো আমি বাকি জীবনটা পার করতে চেয়েছিলাম এবং কাজ করে আমি আবার সার্ভাইভ করেছিলাম। তো বিগত কয়েকদিন যাবৎ একটা নিউজ বারবার করে আমার মা বোন এস্টাবলিশ করার চেষ্টা করছে যে আমি জমি দখল করতে গেছি। ভাই, যে মানুষটা দীর্ঘ 28 বছর ইন্ডাস্ট্রিতে কাজ করে নিজের জীবনের দিকে তাকায়নি, ভালো লাগা, ভালোবাসা বলেন, নিজের ভবিষ্যৎ বলেন, কোনো কিছুই আমি চিন্তা করিনি। শুধু ইনকাম করে গেছি আর ভাই বোন মানুষ করে গেছি। শুধু ভাই বোন না, আমি আমার পুরো পরিবার, আমার নানির ফ্যামিলিতে আমি সাপোর্ট করেছি, আমার দাদির ফ্যামিলিতে আমি সাপোর্ট করেছি। আমার কন্ট্রিবিউশন শুধু আমার ভাই বোন না, সব জায়গায় যতটুকু পেরেছি আমি সবাইকে সাহায্য করেছি। আমার মন মানসিকতা একেবারে ডিফারেন্ট, মানে আমি একা ভালো খাবো, ভালো থাকবো, আমি সবাইকে নিয়ে ভালো থাকতে চেয়েছি, ভালোভাবে বাঁচতে চেয়েছি। তো সেই পরিপ্রেক্ষিতে আসলে সবাইকে হেল্প করা। আমার নানি বাড়িতে যান, তার বাসায় যে সে যে ঘরটাতে থাকে সেই ঘরটাও কিন্তু আমার টাকা দিয়ে তোলা। আমার মা যে ঘরটাতে এখন খুলনাতে থাকে সেই ঘরটাও আমার টাকা দিয়ে তোলা। যে ভাড়াটে বাড়ির কথা উনি বলছেন সেই ঘরটাও আমার টাকা দিয়ে, আমার কষ্ট অর্জিত টাকা। রোদে পড়েছি, বৃষ্টিতে ভিজেছি, মানুষের অনেক ভালো কথাও শুনেছি, মানুষের অনেক মন্দ কথাও শুনেছি, অনেক ভালো গালিও দিয়েছে, আবার ভালো কথাও বলেছে, সম্মানও পেয়েছি, দুর্নামও পেয়েছি। তো সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে আমি একজন মানুষ। তো আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে যে এই যে ঘরের কথা বলছি, সেই ঘরটা কিন্তু আমার বাবার 11 কাঠা জমি। তো 11 কাঠা জমির মধ্যে আমি আমার চাচার কিছু জমি কিনে রেখেছিলাম, মানে ফ্যামিলি প্রপার্টি, ফ্যামিলি সম্মান রক্ষা করতে যেয়ে আমি ফ্যামিলি কিছু প্রপার্টি কিনেছি। তো আমার চাচার অংশ কিনেছি, আমার ফুপুর অংশ কিনেছি, আমার বাবারও কিছু অংশ বিক্রি করে দিয়েছিল বাইরে, পরে আমি নিয়েছি কিনে এবং ওখানে ঘর তুলে দিয়েছি। তো কিছু অংশ আমি কিনেছিলাম যেটা রাস্তার সহকারে রেজিস্ট্রি হয়েছিল, মানে আমাকে জমি যখন কিনি তখন আমাকে জমির পিছনের অংশ দেওয়া হয়। তো পিছনের অংশে দিতে গেলে আপনারা সবাই জানেন এটা নর্মাল একটা জিনিস, বাড়ির পিছনের অংশ যদি কিনি
তাহলে পিছনের অংশে যাওয়ার জন্য নিশ্চয়ই আমি হেলিকপ্টার দিয়ে যাবো না বা ক্রেন দিয়ে ওখানে নামবো না, আমাকে যাওয়ার জন্য রাস্তা দিয়ে যেতে হবে। তো রাস্তাটা হচ্ছে আমার বাবা এবং চাচার জমির মাঝখান দিয়ে রাস্তাটা, যেখানে আমি আমার কেনা জমিতে আমি পৌঁছাতে পারবো। তো এই জমিটা রেজিস্ট্রি হয় 2008-এ। রেজিস্ট্রি হওয়ার পরে আপনারা, আমি সব প্রমাণ দিয়ে দিচ্ছি, ওই জমিতে এখনো পর্যন্ত আমি যেতে পারি না, ঢুকতে পারি না। কারণ কি, আমি যে ঘরগুলো তুলে দিয়েছিলাম ওই ঘরগুলো থেকে ভাড়া আসে, এই ভাড়া দিয়ে কিন্তু আমার বাবা চলতেন। একটা সময় আমার এই সেজ বোনের কন্ট্রোলেই ছিল এই ভাড়াগুলো। আমরা ঢাকায় থাকতাম, উনি ওখানে দেখাশোনা করতো এবং এই ভাড়াগুলো সে তার পকেটে নিত। যাই হোক, আমরা একটা পর্যায়ে ধরেন করোনার আগে আগে জানতে পারলাম, মানে কার কথা কি বলবো, মাফ করে দিবেন, মানে আমার পরিবারের কথা আজকে আমাকে পাবলিকলি বলতে হচ্ছে। এর থেকে দুঃখ, লজ্জার আর কিছু হতে পারে না। মানে আমার এই বোনটা একটু বেপথে চলে যাওয়ার কারণে আমার বাবা 2019-এ বেপথে, মানে সে ওখানে কিছু অনিয়ম শুরু করেছিল, নেশা জাতীয় ব্যবসা শুরু করেছিল, জিনিসের স্মাগলিং শুরু করেছিল, সুদের ব্যবসা শুরু করেছিল। তো আমাদের যতটুকু আছে সম্মান ফ্যামিলিতে, মানে দেশের মানুষের কাছে সম্মান বলেন আর খুলনার মানুষের কাছে সম্মান বলেন, এই সবকিছু মানে সবকিছুর কি বলে, সবকিছুর কারণে আমার বাবা তাকে এগুলো স্টপ করতে বলে। তো উনি স্টপ করে না এবং আমার মা তাকে এই সমস্ত অকারেন্সের জন্য তাকে সহযোগিতা করে, সাপোর্ট করে। তো যার কারণে আমার মা এবং বাবার সাথে এগুলো নিয়ে দ্বন্দ্ব বাঁধে এবং দ্বন্দ্বের এক পর্যায়ে যে আমার বাবাকে খেয়ালি মারে, মারধর করে এবং রক্তাক্ত করে দেয়। তো বড় সন্তান হিসাবে এটা আমার সামনে হওয়াতে আমি আমার ছোট বোন এটা প্রোটেস্ট করি এবং প্রোটেস্ট করতে যে আমার বাবাকে সেভ করতে যে আমিও সেখানে ইনজিউর হই। আমার ছোট যে পালিত ভাই বলে, তথাকথিত ছোট ভাই সামির এবং বোন খেয়ালি, ওনারা আমাকে, আমার বাবাকে প্রচুর পরিমাণ মারধর করে। সেটা পুরো খুলনা শহর সবাই জানে, আমার ফুল ফ্যামিলি জানে। এবং আমার কাজিন আছে, ফুফাতো ভাই, সেও পাশ থেকে, সবাই তো আসলে মুভ করে না। আমার এই ফুফাতো ভাই 2-4 জন ছিল যারা এসে দেখে যে আমার বাবাকে আমাকে পিটাচ্ছে, মানে মেরে ফেলার উপক্রম হয়েছে। সেই মুহূর্তে ওরা এসে আমাদেরকে সেভ করে এবং তারাও এই আক্রোশের শিকার হয়। তো এই মুহূর্তে বাসার মধ্যে আমাদের ফ্যামিলিতে ডিসিশন হলো যে, এবং আম্মিরও কিছু যোগাযোগ শুরু হলো, যেটাতে আসলে স্বামী হিসাবে আমার বাবা মেনে নিতে পারেননি। আসলে এটা বলা উচিত না, যাই হোক এখন বাধ্য হয়ে আমাকে বলতে হচ্ছে। না বললে আমার ইমেজ যেভাবে তারা নষ্ট করার চেষ্টা করেছে, আমার তো অল্প ছোটখাটো একটা ইমেজ, সুন্দর যতটুকু কাজ করার চেষ্টা করেছি সেই ইমেজগুলো সে নষ্ট করার চেষ্টা করেছে এবং দেশের মানুষের কাছে আমাকে একদম ভূমিদস্যু হিসাবে প্রেজেন্ট করেছে। হ্যাঁ, একজন নায়িকা হিসেবে না, আমাকে একজন ভিলেন হিসেবে প্রেজেন্ট করে ফেলেছেন, যেটা একেবারেই মিথ্যা কথা। তাদের এই দোষগুলো দেওয়ার কারণেই ঢাকতে যেয়ে এই কাণ্ড কারখানাগুলো করেছে। তো মেইন কথাতে আসি। তো ওই সময় আমার বাবা তাকে ডিভোর্স দিতে চেয়েছিলেন এবং বাসার থেকে দীর্ঘ 4 বছর আমার মা এবং বোনকে আমাদের বাড়ি থেকেই উনি বের করে দিয়েছিলেন। এটা আমাদের ফিল্মের সবাই জানে, আমাদের পরিবারের সবাই জানে, খুলনাবাসী সবাই জানে। এবং আমার বাবা অতিষ্ঠ হয়ে মারধর খেয়ে পরে উনি থানাতে জিডি করেন, আমাদের খুলনা সোনাডাঙ্গা থানা। 2019-এ 14 মে একটা জিডি আছে, এটা আমি দিয়ে দিব বা আপনারা খুঁজলে সবাই পাবেন। ওই সময় থানার ওসি সাহেব হয়তো উনি আপনাদের ভালো করে ব্রিফ করতে পারবে ঘটনাটা। এবং র্যাবে আমার বাবা যে কমপ্লেন করে আমার এই বোনের নামে, তো ওইটার একটা আক্রোশ ছিল, যার কারণে আজকে আমাকে খুব নোংরাভাবে দর্শকদের কাছে প্রেজেন্ট করেছেন আমার মা এবং আমার বোন। তো আমি আরেকটা কথা বলি, সেদিনকে যে আমি খুলনাতে গিয়েছিলাম, খুলনাতে যাওয়ার মেন কারণ হচ্ছে ওয়াসা আমাকে চিঠি দিয়েছে, যেহেতু আমার ইলেকট্রিক্যাল লাইন এবং ওয়াসার লাইন, আমার নামে যে লাইনটা আছে, এটা অবৈধভাবে আমার মা বোন দখল করে রেখেছে এবং এটা ভাড়াটারা ইউজ করে। হ্যাঁ, এই ভাড়াটা বাড়ির টাকাটা ওনারা নেয়। ওনারা বলছে আমি দখল করেছি, তো দখল যদি করি আমি, তাহলে আমার মা বোন কিভাবে টাকাটা, মানে আমার বাবা মারা যাওয়ার পরে রীতিমতো তারা ওইখানে কবজা করেছে এবং দখল করার চেষ্টা করছে। তো তারপর আমি বলছি যে, মনে করেছি যে আমার মা বোনই তো খাইলে খাক, আমি ওটা দেখিও না, নেও না, আমি যাইও না, আমার রাস্তা আটকে রাখার পরেও। তো যেহেতু তারা ওই ইলেকট্রিকের লাইন এবং ওয়াসার লাইনটা অবৈধভাবে ইউজ করছে, তারা কোনো টাকা পয়সা পরিশোধ করে না, অনেক টাকা বকায় পড়ে যায়, পরে দেখা যায় যে আমার এই বিলগুলো সব পরিশোধ করতে হয়। ভাই, আমি তো মানুষ, কাহাতক করবো, কতক্ষণ করব, কতদিন করব? আমার নিজের জীবনের দিকে তো তাকাতে হবে। তো যার কারণে অফিসিয়াল চিঠি পাওয়ার পরে আমি ওখানে প্রেজেন্ট হই। প্রেজেন্ট হওয়ার পরে
ওয়াসার একটা শুনানি ছিল যে ওয়াসার যে লাইনটা, আমার এই লাইনটা ছিল আমার চাচির নামে, যেটা আমার বাবা ওনার ওখানে ইউজ করতেন, কিন্তু পরবর্তীতে এটা মানে এটা একটা অবৈধ লাইন বলা হয়। তো যার কারণে অনেকগুলো টাকা, আব্বু মারা যাওয়ার পর অনেকগুলো টাকা বিল বকেয়া পড়ে যায়। পরে ওটা আমার বোন দিতে অস্বীকার করার পরে আমি ওই বিলগুলো পরিশোধ করি এবং আমার চাচিকে বলি যে উনি এই লাইনটা কি করবেন। তখন বলে যে পপি, তাহলে তুমি টাকা পরিশোধ করছো, তুমি এই লাইনটা তোমার নামে নিয়ে নাও। তো আমি তখন বললাম যে ঠিক আছে, আমাকে দিয়ে দেন। ওয়াসা এটা ইনকোয়ারি করে অফিসিয়াল লিগাল কাগজপত্র প্রসিডিউর করার পরে আমাকে পারমিশন দিয়েছে। তখন ওয়াসা আমাকে চিঠি দিল যে আপনি আসেন অন দ্য স্পটে, এটা আমরা ইনকোয়ারি করবো। তো ওই কারণে কিন্তু আমার ওখানে যাওয়া।